বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের খুবই একটা আকর্ষণীয় গল্প, দ্য রেবেল পোয়েট পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 দিয়ে দিয়েছিলাম। যারা যারা এখনও দেখোনি তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। চলো, আজকে তোমাদের আমরা ইউনিট 2টা লাইন ধরে ধরে আলোচনা করব এবং যে সকল প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা আলোচনা করে দেবো। চলো, দেরি না করে এবার শুরু করা যাক আজকের অধ্যায় দ্য রেবেল পোয়েট ইউনিট 2। এর আগে আমরা দেখেছি যে প্রীতম তার বাবার সাথে কথোপকথন করছে কার সম্বন্ধে? কাজী নজরুলের সম্বন্ধে, কাজী নজরুল ইসলামের সম্বন্ধে। এবারে এখানে এন্ট্রান্স হচ্ছে তার আঙ্কেল রহিম। দেখো কি লেখা রয়েছে, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, মানে আঙ্কেল রহিম সেই বা রহিম চাচা সেই ঘরে ঢুকলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কি? আলোচনা। এবারে দুজন তো কথা বলছে, প্রীতম এবং প্রীতমের বাবা। এবার রহিম চাচাও আলোচনায় যোগদান করলেন। প্রীতম কি বলছে? ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম? জিজ্ঞাসা করছে। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরিত হওয়া। তো বলছে কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রেরিত করেছিল? তার বাবা কি বলছে? ইয়েস, মানে হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। কথাটার অর্থ হচ্ছে, তার বাবা বলছে হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড। ইনফ্লুয়েন্সড মানে হচ্ছে অলসো ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হয়েছিল, নজরুল প্রভাবিত হয়েছিল বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের দ্বারা, অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট, পার্সিয়ান কবি, লাইক যেমন হাফেজ এবং খৈয়াম। তাহলে আমরা কি বলতে পারি যে কিন্তু নজরুল রবীন্দ্রনাথ ও পারস্য দেশীয় কবি যেমন হাফেজ ও খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিল। এবারে আঙ্কেল রহিম এদের কথাবার্তার মধ্যে যোগদান দিয়ে আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো, মানে তুমি কি জানো, দ্যাট যেটা নজরুল জয়েন, নজরুল যোগদান করেছিল কোথায়? দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। অর্থাৎ চাচা রহিম বলছে তুমি কি জানো নজরুল ইংরেজদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিল বা যোগ দিয়েছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। রেজিমেন্ট মানে একটু জেনে নাও, রেজিমেন্ট মানে হচ্ছে সেনাদল। অর্থাৎ তিনি 49 নম্বর বেঙ্গল সেনাদলে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। ডিসব্যান্ডেড মানে হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই যে সেনাদল ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল। কত সালে? ইন 1920। তাহলে পুরো কথাটা তোমরা কি বলবে? প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে সেই সেনাদলটি ভেঙে দেওয়া হয়েছিল। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে আসেন। আশা করছি তোমরা বুঝতেই পারছো। যদি কোনো অংশে তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে, সেই অংশটা আমরা আবার তোমাকে বুঝিয়ে দেবো। এবার আমরা পরের পার্টে যাচ্ছি। এরপর প্রীতমের বাবা বলছে, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময় বা তখন, ইন্ডিয়ানস মানে ভারতীয়রা হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ রুল মানে হচ্ছে ব্রিটিশের শাসনে। অর্থাৎ পুরো কথাটির অর্থ হচ্ছে তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড, প্রোটেস্টেড মানে প্রতিবাদ করেছিল, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ। ক্রুয়েলিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। অর্থাৎ নজরুল প্রতিবাদ করেছিল ইংরেজদের নিষ্ঠুরতার বিরুদ্ধে। কিভাবে? ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে। তাহলে লাইনটা আরেকবার বলছি, দেখো, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। অর্থাৎ নজরুল নিজের মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে আসলে, হি অলসো স্টার্টেড, তিনি শুরু করেছিলেন, তিনি আরও শুরু করেছিলেন। কি শুরু করেছিলেন? রাইটিং পোয়েমস, তিনি অনেক কবিতা লিখতে শুরু করলেন। এজেস অ্যান্ড সংস টু হিজ প্রোটেক্ট। অর্থাৎ তোমরা বলতে পারো প্রকৃতপক্ষে প্রতিবাদকে আরও জোরালো করতে বা ধ্বনিত করতে তিনি কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। রেবেল মানে হচ্ছে বিদ্রোহী। তাহলে কি হলো? তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি, অর্থাৎ তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। পরের প্যারাটা দেখো, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। তখন প্রীতম কি বলছে?
যে আমি এত কিছু জানতামই না, আমি এত কিছু জানতামই না। তার ফাদার, তার বাবা তাকে আরও কিছু বলছে, ইউ শুড রিড, তুমি পড়তে পারো, হিজ পোয়েম, তার কবিতাগুলো, লাইক কান্ডারি হুঁশিয়ারি, খেয়া পাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং, এবং তুমি শুনতে পারো তার গানগুলি। দ্য ব্রিটিশ ওয়্যার অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, দ্যাট নজরুলস রাইটিংস, নজরুলের লেখা, কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। ইনস্টিগেট কথার অর্থ হচ্ছে মুগ্ধ করা বা অনুপ্রেরণা যোগানো। তাহলে কি বলছে? দ্য ব্রিটিশ ওয়্যার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। অর্থাৎ তোমরা এখানে বলতে পারো ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার কারণ হচ্ছে নজরুলের লেখা হয়তো ভারতের মুক্তিযোদ্ধাদের উন্মুগ্ধ করতে পারে, তার লেখাগুলো পড়ে হয়তো সেখানকার মানুষ, ভারতীয় মানুষরা আরও উন্মুগ্ধ হতে পারে, ব্রিটিশদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে পারে, সেই জন্যে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। চলো আমরা পরের প্যারাটা যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। গল্প শুনতে শুনতে প্রীতমের মন রীতিমতো বিচলিত হয়ে উঠেছিল। এবার প্রীতম কি বলছে? হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, অর্থাৎ তখন ব্রিটিশরা কি করলো? তখন আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টাবড। পার্টাবড কথার অর্থ হচ্ছে বিচলিত, আর গ্রিউ মানে হচ্ছে বেড়ে ওঠা। এই কথার অর্থে বোঝানো যায় দ্য ব্রিটিশ গ্রিউ পার্টাবড মানে হচ্ছে ইংরেজরা প্রচণ্ডভাবে বিচলিত হয়ে উঠেছিল। তার বাবা তখন বলছে, ইন 1922, 1922 সাল, নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন। স্টার্টেড মানে জানোই তোমরা, শুরু করেছিল একটা ম্যাগাজিন, একটা পত্রিকা, বা আরও বলতে পারো ম্যাগাজিন মানে পত্রিকাই হবে স্বাভাবিকভাবে এখানে। নেম ধূমকেতু, যার নাম ছিল ধূমকেতু। ওয়্যার হি পাবলিশড, যেখানে সে পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত করেছিল। কি প্রকাশিত করেছিল? আনন্দময়ীর আগমনী, আ পোয়েম, একটা কবিতা যার নাম ছিল আনন্দময়ীর আগমনী। এবার আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ রাইডেড। রাইডেড মানে একটু ভালো করে জেনে নাও, রাইডেড মানে হচ্ছে তল্লাশি চালিয়েছিল, এই অর্থে রাইডেড মানে তল্লাশি চালিয়েছিল। দ্য ব্রিটিশ রাইডেড অফ দ্য অফিস অফ ধূমকেতু। তাহলে এই যে ধূমকেতুর অফিসটা ছিল, এখানে ইংরেজরা তল্লাশি চালিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং অ্যারেস্টেড মানে হচ্ছে বন্দি করা, আর ওয়াজ অ্যারেস্টেড মানে হচ্ছে বন্দি করা হয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং সেই কবিকে কুমিল্লা থেকে বন্দি করা হয়েছিল। প্রীতমের মন রীতিমতো বিচলিত। প্রীতম তখন জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাপেন দেন, অর্থাৎ তারপরে কি হলো? তার বাবা তখন তাকে বলছে, হি ওয়াজ ট্রান্সফার্ড। ট্রান্সফার্ড মানে স্থানান্তরিত করা হয়েছিল। কোথায়? হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে স্থানান্তরিত করা হয়েছিল হুগলি জেলে। অ্যান্ড দেয়ার, এবং সেখানে হি বিগ্যান মানে শুরু করেছিলেন কি? ফাস্টিং। ফাস্টিং মানে হচ্ছে অনশন। তাকে রূপান্তরিত করা হয়েছিল হুগলি জেলে, এবং সেখানে তিনি অনশন শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে, ইট ওয়াজ মানে এটা ছিল, হিজ ওয়ে মানে তার পথ, অফ প্রোটেস্টিং প্রতিবাদ করার, এগেনস্ট বিরুদ্ধে, দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। টর্চার মানে হচ্ছে অত্যাচার, ব্রিটিশরা যে অত্যাচার করত তার বিরুদ্ধে প্রতিবাদ করার, এটাই ছিল তার রাস্তা। প্রীতম তখন জিজ্ঞেস করছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, অর্থাৎ কতদিন তিনি এরকমভাবে অনশন করেছিলেন বাবা? ফাদার বলছে, হি ফাস্টেড, তিনি অনশন করেছিলেন, ফর মোর দ্যান মানে তার থেকেও বেশি, আ মান্থ অর্থাৎ তিনি 1 মাসের বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923, অর্থাৎ 1923 সালের ডিসেম্বর মাসে, হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাকে রিলিজ মানে ছেড়ে দেওয়া হয়েছিল। কোথা থেকে? জেল থেকে। 1923 সালের ডিসেম্বর মাসে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রীতম এবার খুব খুশি। প্রীতম এবার তার বাবাকে বলছে, থ্যাংক ইউ সো মাচ ফাদার, অর্থাৎ বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাও, নাও শব্দের অর্থ হচ্ছে এখন। আই উইল অ্যাবল টু সিং, অর্থাৎ আমি এখন গাইতে পারবো। কি? কারার ওই লৌহ কপাট, এই যে গানটা কারার ওই লৌহ কপাট, এই গানটা এখন আমি গাইতে পারবো। কিভাবে? উইথ জিল অ্যান্ড প্যাশন। এখানে দুটো কথা আছে, জিল এবং প্যাশন। জিল শব্দের অর্থ হচ্ছে প্রবল উৎসাহ, এবং প্যাশন মানে হচ্ছে আবেগ। তাহলে প্রীতম এই গানটি কারার ওই লৌহ কপাট কিভাবে গাইতে পারবে? প্রবল উৎসাহ এবং আবেগের সাথে। আই এম সো প্রাউড, প্রাউড মানে হচ্ছে গর্বিত। প্রীতম বলছে, আমি খুবই গর্বিত, দ্যাট
দ্য টিচার হ্যাজ সিলেক্টেড, সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচন, এবং হ্যাজ সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত করেছিলেন বা নির্বাচন করেছেন। তাহলে কি বলছে, আই অ্যাম সো প্রাউড, আমি খুব গর্বিত, দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, অর্থাৎ আমি সত্যি গর্বিত যে শিক্ষিকা মহাশয়া আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন। তখন আঙ্কেল রহিম কি বলছে, দেন লেটস হেয়ার ইউ সিং, অর্থাৎ তাহলে গান করো আমরা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, অর্থাৎ তোমার সাথে সাথে আমরাও গানটা গাইবো। আশা করছি তোমরা এপিসোডটা বুঝতে পেরেছো। এবার আমরা অ্যাক্টিভিটির দিকে যাচ্ছি। টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বা রাইট চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ, তার কবিতা যুবকদের উৎসাহিত করেছিল কিসের জন্যে? অপশান এ, দ্য ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। অপশান 2 বা বি, টু হেল্প দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের সাহায্য করতে বা ইংরেজদের সাহায্য করতে। অপশান সি, টু টক টু দ্য ব্রিটিশ, অর্থাৎ ইংরেজদের সাথে কথা বলতে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? হিজ পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইউথ টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, অর্থাৎ যে কবিতাটি তিনি লিখেছেন সেটি ছিল কি? খেয়া পাড়ের তরণী 1 নম্বর অপশান, 2 নম্বরে অপশান আছে প্রশ্ন, আর 3 নম্বরে আছে বোধ। তাহলে এখানে সঠিক উত্তর হবে আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ নাম্বার এ রাইট অ্যান্সার, খেয়া পাড়ের তরণী। এবার 3 নম্বরে যাচ্ছি। নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে বলা হতো কি? আ ফেয়ারি পোয়েট, মানে একটি আগুনের কবি। দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। দ্য ইন্সপায়ার্ড পোয়েট, অর্থাৎ হচ্ছে অনুপ্রাণিত কবি। তাহলে এখানে উত্তর হবে নজরুল ওয়াজ কল্ড দ্য রেবেল পোয়েট। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার আমরা অ্যাক্টিভিটি 4-এ যাচ্ছি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ সঠিক বিবৃতিটির পাশে টি এবং ভুল বিবৃতির পাশে এফ লেখো। নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ নজরুল যখন জন্মেছিলেন তখনও ভারতবর্ষ ইংরেজদের শাসনাধীন বা অধীনে ছিল। তো এটা সত্যি, এই জন্য আমরা এটাকে ট্রু দিচ্ছি। পরেরটা, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, নজরুল লোকনাট্যতে কখনোই ইন্টারেস্ট ছিল না বা আকর্ষণ তার ছিল না। তো এটা ভুল, নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার ইন চাইল্ড টাইম, তার শিশুকালে। সুতরাং এক্ষেত্রে বলা যেতে পারে এটা হচ্ছে ফলস। পরেরটা, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, অর্থাৎ স্কুলে নজরুলের সঙ্গে বিখ্যাত কবি কুমুদ রঞ্জন মল্লিকের সাক্ষাৎ হয়েছিল বা হয়। তো এটা সঠিক, এই পারপাসে তোমরা 2 বসাতে পারো। ডি নাম্বারে দেখো, নজরুল সার্ভেড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ তোমরা এখানে বলতে পারো নজরুল ইংরেজ শাসনাধীন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন। তো অবশ্যই এটা ঠিক, তিনি আর্মিতে কাজ করেছিলেন ইংরেজদের রুলে। তো এক্ষেত্রে তোমরা এটাকে 2 বসাতে পারো। নেক্সট, নজরুল ফাস্টেড দ্য 30 ডেজ, অর্থাৎ নজরুল 30 দিন ধরে অনশন করেছিলেন। এটা ফলস, কারণ আমরা যেটা জেনেছি তার ফাদারের কাছ থেকে, তিনি 30 দিনেরও বেশি অনশন করেছিলেন। সো নজরুল নট ফাস্টেড দ্য 30 ডেজ, নজরুল ফাস্টেড মোর দ্যান 30 ডেজ। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা বলতে পারো এটা ফলস, তো ফলস বসাতে পারো। চলো এবার আমরা তোমাদের অ্যাক্টিভিটি 5-এ যাচ্ছি। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটিকে পূরণ করতে বলেছে। কিছু ইয়ার দিয়েছে এবং তার সাথে কিছু ইভেন্ট দিয়েছে। দেখো, প্রথমে দিয়েছে 1910, 1910 সালে কি হয়েছিল? নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, অর্থাৎ নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিল। এবার ইভেন্টে দিয়েছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ রেজিমেন্টটি সেনাদলটি ভেঙে দেওয়া হয়েছিল। কত সালে? 1920 সালে। তোমরা এখানে লিখবে কি 1920। 1922 সালে কি ঘটেছিল? পাঠ্যাংশে আছে 1922 সালে আছে নজরুল স্টার্টেড দ্য পাবলিকেশন অফ দ্য ম্যাগাজিন ধূমকেতু, অর্থাৎ নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশনা শুরু করেন। এবার দেখো ইভেন্টে দিয়েছে নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, কত সালে নজরুলকে জেল থেকে মুক্ত করা হয়েছিল? 1923 সাল, 1923। আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্সারগুলো তোমরা খাতা পেন নিয়ে বসবে, অবশ্যই একটুখানি নোট করে নেবে।
চলো এবার আমরা অ্যাক্টিভিটি 6-এ যাচ্ছি। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1 বা এ, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ নজরুলকে কবিতা লেখায় কারা উৎসাহিত করেছিলেন? তাহলে এখানে নজরুলকে কে কে উৎসাহিত করেছিল? রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবি ছিল হাফেজ খায়াম। তাহলে তোমরা কি উত্তর লিখবে? রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খায়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। অর্থাৎ রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ও পারস্য দেশীয় কবি হাফেজ এবং খৈয়ম নজরুলকে কবিতা লেখায় উৎসাহিত করেছিলেন। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, অর্থাৎ নজরুলকে কেন সেনাবাহিনী ছাড়তে হয়েছিল? তো তোমরা জানোই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে যে সেনাদল ছিল সেটা বরখাস্ত হয়ে গেছিল, তার জন্যেই। তো অ্যান্সারটা তোমরা কি লিখবে? আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য বেঙ্গল রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, দেন নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, তখন নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। পরের প্রশ্ন, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড, অর্থাৎ আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তাহলে তোমরা বলতে পারো, ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড, অর্থাৎ আনন্দময়ীর আগমনী বা আগমনে কবিতাটি ধূমকেতু নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন আমাদের এই ভিডিওর, কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, অর্থাৎ নজরুল কেন অনশন শুরু করেছিল? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমরা উত্তর কি লিখবে? নজরুল স্টার্টেড ফাস্টিং টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ টর্চার অফ ইন্ডিয়ানস, অর্থাৎ ভারতীয়দের ওপর ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করার জন্যে নজরুল অনশন শুরু করেছিলেন। আশা করছি পুরো এপিসোডটাই তোমরা বুঝতে পেরেছো, প্রশ্ন উত্তরগুলোও বুঝতে পেরেছো। তাহলে এবারে প্রীতমের সাথে সাথে তোমরাও নজরুলের লেখা ওই গান কারার ওই লৌহ কপাট গানটি তোমরাও গাও, আমরা শুনি। আচ্ছা চলো, আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ভালো থেকো, সুস্থ।